স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি তাসনুভা তন্নি। চলমান রাজনৈতিক সংকট নিরসনে দেশের বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতার সাথে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 2 দফায় 20টি দলের নেতাদের সাথে বৈঠক করেন তিনি। বিকেল থেকে 2 দফায় যমুনায় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে গণমাধ্যমকে নেতারা জানান, প্রধান উপদেষ্টাকে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে আহ্বান জানিয়েছেন তারা। এ সময় সংস্কারের জন্য বেশি সময় নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা। নেতারা বলেন, দেশে ও দেশের বাইরে থেকে গণ অভ্যুত্থানকে নস্যাৎ করার চেষ্টা চলছে, তাই ঐক্য ধরে রাখতে হবে। সংস্কারে জনগণকে সম্পৃক্ত করতে নির্বাচন দরকার বলেও মন্তব্য করেন তারা। নির্বাচনী রোডম্যাপ ঘোষণা হলে রাজনৈতিক স্থিতিশীলতা ও ব্যবসায়িক পরিবেশ ফিরে আসবে বলেও জানান বৈঠকে অংশ নেয়া নেতারা। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে স্পর্শকাতর সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানানো হয় প্রধান উপদেষ্টাকে। উনি খুব স্পষ্ট করে বলেছেন, প্রথম বলেছেন যে কম যদি সংস্কার হয়, আমি তো বলেছি তাহলে ডিসেম্বর, আর যদি বেশি সংস্কার হয় তাহলে জুন। এর মধ্যে আমরা আলোচনা করে জীবনটা করতে পারি। গণ অভ্যুত্থানের বিজয়কে নস্যাৎ করার ষড়যন্ত্র আরও পেকে উঠছে। সেইখান থেকে আমরা যদি দেশকে রক্ষা করতে না পারি, তাহলে রক্তের সঙ্গে বেইমানি করা হবে। বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের যে আকাঙ্ক্ষা, একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে তারা জনগণের সত্যিকার প্রতিনিধি নির্বাচিত করার যে ক্ষমতা, সেইটা অর্জন করার বিষয়ে যে দায়িত্ব, এটা সম্পন্ন করেই আপনাদের সরকারকে যেতে হবে। আমাদের কাছে কোনো বিকল্প অপশন নাই, এবং আপনি যে কাজগুলো এগিয়ে নিয়েছেন, এখন যদি আপনি এখান থেকে কুইট করেন, তাহলে আমাদের নির্বাচন, সংস্কার সব কিছু আরও অনিশ্চিত হয়ে যাবে। মাননীয় প্রধান উপদেষ্টা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তার মাধ্যমে দেশের কোনো অনিষ্ট হবে না, কোনো অকল্যাণ হবে না। এই রকম বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছি। সংস্কার, বিচার এবং নির্বাচন ইস্যুগুলোতে আমরা কথা বলেছি। আবার এই 24 যে আগস্টের যে অভ্যুত্থান, সেটা আবার বাস্তবায়ন হবে, এটা আমরা চাই না। এই জন্য আমরা বলছি, প্রয়োজনীয় সংস্কারগুলো আপনারা দৃশ্যমান তরিত আপনারা এটা করবেন। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য অপেক্ষা করছে জাতি। ডিসেম্বরের মধ্যে এই নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া ফ্যাসিবাদ রুখে দিতে জনগণের ক্ষমতায়ন প্রয়োজন বলেও মনে করেন তিনি। রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ন্যাশনাল পিপলস পার্টির প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব বলেন তিনি। সরকারের গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানিয়ে বলেন, অন্তর্বর্তী বা তত্ত্বাবধায়ক সরকার হোক, জনগণকে সরকারের গঠনমূলক সমালোচনা জারি রাখতে হবে। তো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের নেতৃত্বে জনগণ অবিলম্বে দেশের ইতিহাসের সবচেয়ে অবাধ, নিরপেক্ষ একটি জাতীয় নির্বাচন দেখতে পাবে। বিএনপির দাবি, আগামী ডিসেম্বরের ভেতরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে জনপ্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীর প্রয়োজনীয় সংস্কারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বিএনপি সহ আমরা যারা একসঙ্গে রাজপথে আন্দোলন করেছি, আমাদের সর্বাত্মক সমর্থন অব্যাহত রেখেছি। ষড়যন্ত্র করে প্রধান উপদেষ্টা ও রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব তৈরি করছে কিছু উপদেষ্টা। এই বিভাজন প্রক্রিয়ায় যুক্ত রয়েছেন স্বৈরাচারের দোসররাও। এমন অভিযোগ করে বিএনপি নেতারা বলছেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে দলের বিরুদ্ধে নানা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে। তারা আরও বলেন, সংস্কারের নামে কালক্ষেপণ করে পেছানো হচ্ছে জাতীয় নির্বাচন। রবিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষায় রাজনৈতিক দলের করণীয় শীর্ষক আলোচনা সভায় অংশ নিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের অনেক উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টার বিভাজন তৈরি করছেন। তারা এত বড় বড় কথা বলেন, যারা ওনাদেরকে দায়িত্বশীল হয়ে গেছেন, দায়িত্বপ্রাপ্ত হয়েছেন, আর ইউনূস স্যারকে কিভাবে জনগণের কাছ থেকে, রাজনীতিবিদদের কাছ থেকে দূরে সরানো যাবে, একটা বিভেদ তৈরি করা যাবে, দূরত্ব সৃষ্টি করা যাবে, সারাদিনের কাজ হচ্ছে তাদের এইটা। আর এর সাথে যোগ হয়েছে পলায়নকৃত স্বৈরাচারের দোসর। জাতীয় প্রেস ক্লাবে অপর এক অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, সংস্কারের কথা বলে অন্তর্বর্তী সরকার নির্বাচন বাধাগ্রস্ত করছে। জনগণের ম্যান্ডেট তো তাদের প্রয়োজন নাই, সেই কারণেই
আজকে নানা সময় নানা ধরনের দেখাচ্ছে। সংস্কারের প্রতিশ্রুতি দিয়েই তো আমরা 22 সাল থেকে রাস্তায় আমরা যোগপথে আসলাম। 31 দফা সংস্কার প্রস্তাব কোনটা পছন্দের কাটেন আর কোনটা সংযোজন প্রস্তাব করেন, তারপরে আপনার সংস্কার, আপনার তো সংস্কার করার কোনো ক্ষমতা নেই। রাজধানীর সিরডাপে এক সেমিনারে ডক্টর মঈন খান বলেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে বিএনপির বিরুদ্ধে যারা নানা ন্যারেটিভ তৈরি করছে তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে। আমি খোলাখুলি বলি, অনেকেই বলছে, আমাকে প্রশ্ন করছে বিএনপি আওয়ামী লীগ তো টু সাইডস অফ দ্য সেম কয়েন। আমি দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি যে এই সব ন্যারেটিভ যারা তৈরি করছে তারা যেখানেই থাকুন না কেন তাদেরকে জবাব দিয়ে করতে। এ সময় শঙ্কা প্রকাশ করে ডক্টর মঈন খান আরও বলেন, 5ই আগস্টের গণঅভ্যুত্থানের পর দেশে আবারও বিশৃঙ্খলা তৈরি হলে তা হবে জাতির জন্য দুঃখজনক। আমরা স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্র উত্তরণ করি। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। রাখাইনে মানবিক করিডোর দেওয়ার পক্ষে নয় জামায়াতে ইসলামী, স্পষ্ট জানিয়ে দিলেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। দেশের স্বার্থের বিরুদ্ধে যায় এমন কিছুতে সমর্থন নেই জামায়াতের। দুপুরে মৌলভীবাজারের কুলাউড়ায় চা শ্রমিকদের সাথে মতবিনিময় শেষে তিনি আরও বলেন, করিডোর ও বন্দরের মতো ইস্যুতে নির্বাচিত সরকারেরই সিদ্ধান্ত নেওয়া উচিত। অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নিতে চাইলে সব রাজনৈতিক দলের মতামত নেওয়া প্রয়োজন বলেও মনে করেন তিনি। এছাড়া অন্তর্বর্তী সরকারের মেয়াদ বাড়ানোর বিষয়েও সমর্থন নেই জামায়াতের। আমরা নো বলে এসেছি, বন্দর আমরা নো বলে এসেছি। দেশের স্বার্থের বিরুদ্ধে আমরা কোনো কিছুতে হা বলি না। তিনি বলেছেন যে আমি আমার কথায় শক্ত আছি এবং সেই নির্বাচন আপনারা পাবেন। তবে আমি চাচ্ছি এমন একটা নির্বাচন যেটা ইতিহাস সৃষ্টি করবে এবং যেখানে প্রত্যেকটি মানুষ ভোট দিয়ে হাসি মুখে বের হবে। একটি পক্ষ সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়ে বিভাজনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। চট্টগ্রামে পথসভায় অংশ নিয়ে এমন অভিযোগ করেছেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। জুলাই অভ্যুত্থানের বিচার, সংস্কার ও নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ দেওয়ারও আহ্বান জানান তিনি। কোনো দলের নয়, গণ অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে দুই উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম সরকারের প্রতিনিধিত্ব করছেন বলে মন্তব্য করেন হাসনাত আব্দুল্লাহ। চট্টগ্রাম দিয়ে দেশব্যাপী পথসভা কার্যক্রম শুরু হলো জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া তরুণদের নিয়ে গঠিত জাতীয় নাগরিক পার্টির প্রথম পথসভা। রবিবার সকালে কর্ণফুলী উপজেলায় পথসভায় যোগ দেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা সহ কেন্দ্রীয় নেতারা। অনুষ্ঠানে হাসনাত অভিযোগ করেন, চলমান সংস্কারের বিপক্ষে একটি পক্ষ অবস্থান নিয়ে বিভাজনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। একটা পক্ষ সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে, একটা পক্ষ আবার দেশটাকে বিভাজনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাই, আপনারা অবিলম্বে আমাদের এই যে বিচার কার্যক্রম, সংস্কার কার্যক্রম এবং নির্বাচনের সুস্পষ্ট রুটম্যাপ আপনারা জাতির সামনে প্রকাশ করুন। দুই ছাত্র উপদেষ্টাকে নিয়ে দলীয় ট্যাগিং দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন হাসনাত আব্দুল্লাহ। এনসিপির প্রতিনিধি হিসেবে তারা এই সরকারে নেই, বরং হচ্ছে এই গণ অভ্যুত্থানের সবার প্রতিনিধি হিসেবে তারা এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিনিধিত্ব করছে। যারা ক্ষমতায় থাকবে দেশ যেন তাদের না হয়ে জনগণের হয়, জবাবদিহিতার সংস্কৃতি তৈরি হয়, সেভাবে সংবিধান সংস্কার চায় এনসিপি। নতুন সংবিধান কেমন চাই, যাতে বাংলাদেশটা শুধুমাত্র যারা ক্ষমতায় আছে তাদের না হয়, বাংলাদেশের জনগণের হয়। যারা সরকারে থাকবেন, যারা বিরোধী দলে থাকবেন, তারা যাতে সাধারণ জনগণের কাছে জবাবদিহিতা তাদের নিশ্চিত করা যায়। নিজেদের পরিকল্পনা সাধারণ মানুষকে জানানোর পাশাপাশি জনসমর্থন ও জনগণের ভাবনা জানাতে চায় এনসিপি। আগামী 3 দিন চট্টগ্রাম দক্ষিণ জেলা, উত্তর জেলা ও মহানগরে পথসভা করবে দলটি। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। দর্শক, শুরুতেই জানিয়েছিলাম দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে রাষ্ট্র অতিথি ভবন যমুনায় রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যমুনার সামনে থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মনিরুল সোহাগ। রাজনৈতিক নেতাদের সাথে 2 দফা বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। বৈঠক থেকে বেরিয়ে নেতারা গণমাধ্যমে কথা বলেছেন। সব মিলিয়ে বিস্তারিত জানাবেন আমাদের।
জানেন যে আসলে মূলত আজকে 2 দফা বৈঠক হলো এবং এর আগে গতকাল কিন্তু 3টি বড় রাজনৈতিক দলের সাথে বৈঠক হয়েছে, নতুন রাজনৈতিক দল এনসিপি সহ। তো সব মিলিয়ে আসলে রাজনৈতিক দলগুলো যে বিষয়টি বলছে, প্রধান উপদেষ্টাকে উদ্বুদ্ধ যে পরিস্থিতি হয়েছে সেই পরিস্থিতি নিয়ে তারা আলোচনা করেছেন। প্রধান উপদেষ্টার কাছ থেকেও তার বক্তব্য, তার যে দৃষ্টিভঙ্গি সেটি শুনেছেন বর্তমান পরিস্থিতি নিয়ে, এবং তারা সবাই বলেছেন যে তারা প্রধান উপদেষ্টাকে আশ্বস্ত করেছেন যে তারা প্রধান উপদেষ্টার সাথে আছেন, এই সরকারের সাথে আছেন। সরকার যাতে একটি সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন, গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠিত করতে পারে সেই বিষয়ে সবাই সহযোগিতা করবে। পাশাপাশি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সামনে এগিয়ে নিয়ে যেতে দেশকে তারা সহযোগিতা করবে। তবে এর মধ্যে কিন্তু রাজনৈতিক দলগুলো যে নির্বাচনী রোডম্যাপ সেটি সম্পর্কে বলেছেন এবং বলেছেন যে যে সংস্কারগুলো দরকার সেগুলো শেষ করা, পাশাপাশি নির্বাচনী যে রোডম্যাপ সেটিকেও যাতে সরকার মনোযোগ দেয় এবং পাশাপাশি যাতে সেই রোডম্যাপ ঘোষণা করা হয় একটি যৌক্তিক সময়ের মধ্যে এবং যৌক্তিক সংস্কার শেষে। এই বিষয়গুলো মূলত সবচেয়ে বেশি আলোচিত হয়েছে। এর মধ্যে আপনি জানেন যে গত 3-4 দিন ধরে সামাজিক মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন গণমাধ্যমেও কিন্তু আলোচিত হয়েছে যে প্রধান উপদেষ্টা বিভিন্ন বিষয়ে বিব্রত এবং এই কারণে তিনি পদত্যাগ করতে চান, এরকম গুঞ্জনের যে বিষয়টি ছিল সেই বিষয়ে কিন্তু তারা বলেছেন যে সবাই প্রধান উপদেষ্টার সাথে কথা বলার পরে মূলত তার যে মনোভাব সেই মনোভাবের আসলে স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে এবং তিনি এই রাজনৈতিক দলগুলোর আশ্বাস পেয়ে তিনি মূলত সামনে কাজ করার যে স্পৃহা সেটিও তার বেড়েছে, এটি দাবি করেছেন রাজনৈতিক দলের অনেক নেতারা। তবে এই সার্বিক যে পরিস্থিতি, আজকে বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদের সাথে বৈঠক, গতকাল বড় 3টি রাজনৈতিক দলের সাথে বৈঠক, সব মিলিয়ে আসলে এই মুহূর্তে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পক্ষ থেকেও একটি ব্রিফিং শুরু হচ্ছে এই মুহূর্তে এই যমুনার সামনে। সেখানে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম তিনি বক্তব্য রাখছেন সেই সংবাদ সম্মেলন। আমরা কিছুক্ষণের মধ্যে সেখানেও যুক্ত হব দর্শকদের জন্য। তো সব মিলে আসলে এই যে বৈঠকটি হলো 2 দিন ব্যাপী, এই বৈঠকটিতে কিন্তু রাজনৈতিক নেতৃবৃন্দ যারা অংশ নিয়েছেন তারা এটিকে ইতিবাচকভাবে দেখছেন এবং তারা মনে করছেন এই বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে সুষ্ঠুভাবে দেশ পরিচালনার ক্ষেত্রে এবং এই সামনে একটি গ্রহণযোগ্য, সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের জন্য আসলে এই ধরনের আলোচনা কাজে দেবে। সবাই মিলে তারা এগিয়ে যেতে চান, এরকম আসলে এই বৈঠক শেষে সবাই জানিয়েছেন। তো এই ছিল সব মিলে আসলে যমুনার সামনে থেকে। সোহাগ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী মনিরুল সোহাগ যুক্ত হয়েছিলেন যমুনার সামনে থেকে। এই মুহূর্তে আজকের বৈঠক নিয়ে কথা বলছেন প্রেস সচিব শফিকুল আলম। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার বক্তব্যে। সময় টেলিভিশনের সৌজন্যে আমরা যুক্ত হচ্ছি। পর্যন্ত এর মধ্যে ইলেকশন হবে, ওই জুন মাসের 30 তারিখে, জুলাই মাসের 1 তারিখে যাবে না। রোডম্যাপের সম্ভাব্য একটা ধারণা আপনি রোডম্যাপ এইটাই আপনাকে ওইটা যখন সময় আসবে উনি রোডম্যাপ বা যেটা শিডিউল সেটা ঘোষণা করবেন। আমরা তো এটা বারবার বলছি, একটা না, এটা নিয়ে কিন্তু আমরা দিনের পর দিন, মাসের পর মাস বলছি। আমি জানি না এটা কেন, এটা এমবিগুইটি আছে। ওনার এখানে তো কোনো এমবিগুইটি নাই। Any question? সাধারণ জনগণ তো চায় যে ডক্টর ইউনূস সাহেব আরও 5 বছর থাক, মানে দেশের উন্নয়নের জন্য। ইউনূস সাহেব, প্রফেসর ইউনূস জানিয়েছেন উনি জুন মাসের 30 তারিখের পরে থাকবেন না, একদিনও থাকবেন না। স্যার, সেক্ষেত্রে যদি জনগণ চায়, আমি বললাম তো যে উনি বলেছেন জুন মাসের 30 তারিখের পরে একদিনও থাকবেন না। এনি আদার কোশ্চেন? হ্যাঁ, আজকে রাজনৈতিক ব্যক্তিত্বরা এসেছিলেন, তারা বলছিলেন যে প্রশাসনের প্রতি কনফিডেন্ট পাচ্ছে না অন্তর্বর্তী সরকার, যে কারণে তারা নির্বাচনের ব্যাপারে দ্বিধাগ্রস্ত ছিলেন বা যে ইস্যুগুলো এসেছে সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করতে পারছে না। মানে কোন জায়গাগুলোতে মনে হচ্ছে যে এখন বা কাদের কারণে এই ডিস্টেবিলাইজেশন, যে প্রশাসনের উপরে সরকারের নিয়ন্ত্রণ নেই বা বোঝাপড়ায় ঘাটতি? আমাদের গভর্নমেন্টের তো 3টা ব্রড কাজ আমরা বলেছি। একটা হচ্ছে হলো সংস্কার, আর একটা হচ্ছে বিচার, আর একটা হচ্ছে নির্বাচন। তো এই সংস্কারের কাজের মধ্যে সংস্কারগুলো হওয়ার পরে আমরা যখন পূর্ণ সংস্কার করতে পারবো, দেখবেন যে ইলেকশন এগুলো বিষয়েও আমরা মানুষের আস্থা পাবো। আজকে আমি আমার জানা মতে কেউ যে কোনো উপদেষ্টার পদত্যাগ চেয়েছেন আমরা এটা শুনি নাই। ওনারা সুনির্দিষ্ট দাবি করেছেন বলে আমার সুনির্দিষ্ট দাবি করেছেন বলে আমি জানি। কেউ রিশাফলের কথা বলেছেন, বাট
পদত্যাগের কথা আমি শুনি নাই, সরি। থ্যাংক ইউ। দর্শক, রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টার বৈঠক নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন প্রেস সচিব শফিকুল আলম। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেই ব্রিফিংয়ে। সরকারি চাকরি সংশোধিত অধ্যাদেশ প্রত্যাহারের দাবিতে দ্বিতীয় দিনে সচিবালয়ে বিক্ষোভ করেছেন কর্মকর্তা কর্মচারীরা। তাদের দাবি, এই আইনের কারণে কর্মচারীদের মধ্যে আতঙ্ক ও ভীতিকর পরিবেশ তৈরি হয়েছে। ছুটি নিয়ে অনুপস্থিত থাকলেও চাকরিচ্যুত হওয়ার আশঙ্কা রয়েছে। পরিস্থিতি বিবেচনায় জনপ্রশাসনের অতিরিক্ত সচিবকে প্রধান করে 10 সদস্যের কমিটি গঠন করেছে সরকার। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া আইন হিসেবে পাশ করার উদ্যোগ নিয়েছে সরকার, যার খসড়া এখন আইন মন্ত্রণালয়ে রয়েছে। এই আইনের বিরুদ্ধে 14তম গ্রেড থেকে 20তম গ্রেডের কর্মচারীরা আপত্তি জানিয়ে আসছে। এর অংশ হিসেবে রবিবার সকাল থেকে সচিবালয়ের বিভিন্ন ভবনে মিছিল নিয়ে বিক্ষোভ চলে। বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবির তাদের আন্দোলনের যুক্তি ব্যাখ্যা করেন গণমাধ্যমের কাছে। কারণ দর্শনের পূর্বেই চাকরি থেকে অপসারণ করা হবে। আপনারা কি এই ধরনের কালো আইন, নিবর্তনমূলক আইন মানতে চান? আমাদের সাবধান, এই অধ্যাদেশ অবিলম্বে বাতিল করতে হবে। যত উপদেষ্টা আছেন প্রত্যেকটা উপদেষ্টার গাড়ি ভর ভিতরে প্রবেশ করতে দেওয়া হবে না। আন্দোলনকারীরা বলেন, এই আইন সংশোধনে কর্মচারীদের মতামত নেওয়া হয়নি। এই আইন বাতিল না হওয়া পর্যন্ত কাজে না ফেরার ঘোষণা দেন তারা। কর্মচারীদের অধিকার বঞ্চিত করার জন্য একটা কালো আইন তৈরি করতে যাচ্ছে। আমরা সেই আইনের বিরুদ্ধে সোচ্চার হচ্ছি। এই সচিবালয়ের কর্মচারীদের বিরুদ্ধে কয়েকজন ষড়যন্ত্রকারী এই আইনটা একটা চিঠির মাধ্যমে খসড়া তালিকা তৈরি করছে। এদিকে কর্মচারীদের আন্দোলনের দাবিকে সমর্থন জানিয়ে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে অবস্থান নেয় বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরাম। না দর্শিয়ে 20 দিনের মাথায় যে কোনো কর্মকর্তা কর্মচারীকে সরকার চাকরিচ্যুত করতে পারবে। এটা সম্পূর্ণ সংবিধান বিরোধী, তা আমরা চরম বিরোধিতা করছি। আর স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচনে কারসাজি করার জন্যই আওয়ামী লীগ এই আইন সংশোধন করায় বিধিমালা আবারও সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। আওয়ামী লীগ সরকার যে একটা সংশোধন করে ইলেকশনটা যেন ম্যানিপুলেট করতে পারে, ওই জন্য একটা কিছু কিছু সংশোধন করছিল। ওই সংশোধনটাই শুধু বাদ দেওয়া হয়েছে। আগে যেরকম আইনটা ছিল ওইটাই করা হয়েছে। তারপরেও যদি তাদের কোনো রকমের থাকে তারা আলোচনা করতে পারবে। কর্মকর্তা কর্মচারীদের অসন্তোষ আন্দোলনে ব্যাহত হচ্ছে স্বাভাবিক কর্মপরিবেশ ও কার্যক্রম। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা। টানা 13 দিন আন্দোলনের পর সমঝোতায় পৌঁছেছে সরকার ও রাজস্ব কর্মকর্তারা। সন্ধ্যায় অর্থ মন্ত্রণালয়ের জারি করা প্রেস বিজ্ঞপ্তিতে 4টি দাবির মধ্যে 3টি মেনে নেওয়ার কথা জানানো হয়েছে, যার মধ্যে এনবিআরকে অর্থ মন্ত্রণালয়ের অধীন স্বতন্ত্র ও বিশেষায়িত বিভাগে উন্নীত করা এবং 31শে জুলাইয়ের মধ্যে অধ্যাদেশে প্রয়োজনীয় সংশোধন আনার কথা বলা হয়েছে। রাজস্ব কর্মকর্তাদের টানা 13 দিনের কর্মবিরতিতে প্রতিদিন সরকারের অন্তত 1000 কোটি টাকা রাজস্ব আহরণ কম হয়েছে। মে জুন মাস রাজস্ব আহরণের সর্বোচ্চ সময়, কিন্তু টানা আন্দোলন চলে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে। বিকেলে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন রাজস্ব কর্মকর্তারা। এ সময় এনবিআর বিলুপ্তি উন্নয়ন সহযোগী সংস্থার প্রেসক্রিপশনে কিনা প্রশ্ন তোলেন তারা। তবে সন্ধ্যায় 4টি দাবির মধ্যে 3টি মেনে নেওয়াকে স্বাগত জানান কর্মকর্তারা। সাধারণভাবে মে জুন মাসে 1 থেকে 1,500 কোটি টাকা, কখনো 2,000 কোটি টাকা পার ডে আমাদের ল্যাপসেস থাকে। তো এটিকে আসলে 14 দিন ধরে আমরা যে কার্যক্রমটা চালিয়ে যাচ্ছি তাতে সরকারের একটা বড় ক্ষতির, রাজস্ব ক্ষতির জায়গা তৈরি হয়েছে। বাট আমরা বারবার প্রতিশ্রুতি দিয়েছি যে আমরা বাধ্য হয়ে আজকে পর্যন্ত আমাদের এই কর্মসূচিটি আগামীকাল থেকে কঠোরতম দিতে আমরা বাধ্য হয়েছি। প্রায় 8 মাসের নিরবিচ্ছিন্ন তদন্তের পর প্রথমবারের মতো জুলাই অগাস্টের মানবতাবিরোধী অপরাধের কোনো মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে প্রসিকিউশন, যাতে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 পুলিশ সদস্যকে আসামি করে রাষ্ট্রপক্ষ আনা হয় হত্যাসহ একাধিক মানবতাবিরোধী অভিযোগ। এছাড়া আন্দোলনকারীদের নিশ্চিহ্ন করতে শেখ হাসিনার নির্দেশের অডিও রেকর্ড প্রমাণ হিসেবে জমা দিয়েছে প্রসিকিউশন। 5 আগস্ট 2024 রাজধানীর চাংখারপুলে আন্দোলনরত ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালায় পুলিশ। ঘটনাস্থলে মারা যান শিক্ষার্থী আনাস সহ 6 জন।
নির্মময় হত্যাকাণ্ডের পর গেল অক্টোবরে শহীদ আনাসের পরিবারের পক্ষ থেকে শেখ হাসিনা সহ ৩০ জনকে আসামি করে অভিযোগ দায়ের করা হয় ট্রাইব্যুনালে। তদন্তে নামে প্রসিকিউশন। প্রায় ৮ মাস পর আলোচিত সেই হত্যাকাণ্ডের আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হলো, যা জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের প্রথম আনুষ্ঠানিক অভিযোগ। পলাতক সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৮ পুলিশ সদস্যের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আনে প্রসিকিউশন। সাবেক পুলিশ কমিশনার হাবিবুর রহমান সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা 8 জনের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, যারা সরাসরি চাইনিজ রাইফেল ব্যবহার করে মানুষকে হত্যা করেছে। ভিডিও ফুটেজে যাদেরকে আইডেন্টিফাই করা গেছে তাদেরকে আমরা বিচারের জন্য সোপর্দ করেছি। এছাড়া আন্দোলনকারীদের নিশ্চিহ্ন করতে সাবেক প্রধানমন্ত্রীর নির্দেশের অডিও প্রমাণ হিসেবে জমা দিয়েছে রাষ্ট্রপক্ষ। শেখ হাসিনা বিভিন্ন ব্যক্তির সাথে কনভারসেশনের মাধ্যমে যে শক্তি প্রয়োগ, লিথাল ওয়েপন ব্যবহার করে বিক্ষোভকারীদেরকে হত্যা করার যে নির্দেশ দিয়েছিলেন সেগুলো আমরা এখানে দাখিল করেছি। শেখ হাসিনাকে কেন এই মামলায় আসামি করা হয়নি সেই ব্যাখ্যাও দেন তিনি। তাকে এই মামলাতে সরাসরি আসামি করা হয়নি, কারণ তার বিরুদ্ধে সেপারেটভাবে চার্জশিট দাখিল হয়েছে এবং সেখানে তার বিরুদ্ধে আলাদাভাবেই আনুষ্ঠানিক অভিযোগ অর্থাৎ ফরমাল চার্জ দাখিল করা হবে। পলাতক শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের ব্যাখ্যা দিতে জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশও দিয়েছে ট্রাইব্যুনাল। বিজ্ঞপ্তি দিয়ে তাদেরকে আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ যেটা দিয়েছেন। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। বাংলাদেশ সহ একাধিক দেশে চীনা সামরিক উপস্থিতির সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি ডিআইএ প্রকাশিত বার্ষিক হুমকি মূল্যায়ন প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। 2025 ওয়ার্ল্ড ওয়াইড থ্রেট অ্যাসেসমেন্ট শীর্ষক প্রতিবেদনের চীন অংশে যেসব হুমকির কথা বলা হয়েছে তাতে বাংলাদেশ, পাকিস্তান, মিয়ানমার সহ একাধিক দেশের নাম রয়েছে। চীনের ব্যাপারে সতর্ক করে প্রতিবেদনে বলা হয়, সম্ভবত মিয়ানমার, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা সহ এশিয়ার বিভিন্ন দেশে সামরিক উপস্থিতির কথা বিবেচনা করছে চীন। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে চীনের পিপলস লিবারেশন আর্মি ALA সামরিক অবকাঠামো নির্মাণ করতে চায়। এশিয়ার প্রধান শক্তিধর দেশ হওয়ায় কৌশলগত লক্ষ্য বজায় রেখেছে চীন। এছাড়া বিশ্ব নেতৃত্বের জন্য তারা ওয়াশিংটনকে চ্যালেঞ্জ জানাচ্ছে বলেও জানানো হয় প্রতিবেদনে। বৈশ্বিক বিভিন্ন হুমকি নিয়ে প্রতিবছর প্রতিবেদন প্রকাশ করে মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিআইএ। জেলায় জেলায় সংকট, সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন ছিল মাদারীপুর জেলায়। বিশেষ আয়োজন ডিবিসি এক্সপ্রেস আর সারাদিন ছিল মাদারীপুর জেলার ডাসরা উপজেলায়। এই এলাকার সাধারণ মানুষের সাথে আমরা কথা বলেছি। তারা তাদের সমস্যা, সংকট ও সম্ভাবনাগুলো তুলে করেছেন নানা অভিযোগও। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের সাথে আমরা কথা বলবো, জানতে চাইব এই উপজেলায় এখন পর্যন্ত কি কি সমস্যা আপনারা ফেস করছেন। তারা নানান অভিযোগ করেছেন যে আপনাদের নিজেদেরও একটি নিজস্ব অফিস নিয়ে ভাড়া অফিসে রয়েছেন, সব মিলিয়ে যদি বলতেন। ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের ডাসার উপজেলা, এটা 2021 সালে এটার গেজেট সর্বপ্রথম প্রকাশিত হয় উপজেলা সৃষ্টির। এরপর 2022 সাল থেকে আমাদের উপজেলা কার্যক্রম শুরু হয়েছে। কিন্তু আমাদের যেটা প্রথম সমস্যা সেটা হচ্ছে উপজেলা পরিষদের যে নিজস্ব ভবন, সেটা কিন্তু আমাদের এখনও হয়নি। আমরা এই মুহূর্তে আমাদের একটি অস্থায়ী ক্যাম্পাসে, একটি কলেজের ক্যাম্পাসে আমরা আমাদের উপজেলার কার্যক্রম পরিচালনা করছি। এবং যেহেতু আমাদের উপজেলা পরিষদের নিজস্ব ভবন নেই, এ কারণে এখানে সরকারি যেসব দপ্তর ন্যস্ত থাকার কথা তাদের সকলের কার্যক্রম এখানে ফুল ফ্লেজেডভাবে চলছে না। এখানে আমার দপ্তর সহ মোট 6টি দপ্তরের কার্যক্রম চলমান আছে এবং বাকি যে সকল দপ্তর রয়েছে সে সকল দপ্তরের যারা কর্মকর্তা আছেন তারা সাধারণত কালকিনিতে বসেন। কালকিনি থেকে এসে তারা অতিরিক্ত দায়িত্ব হিসেবে এই উপজেলার দায়িত্ব পালন করে থাকেন। এলাকার সাধারণ মানুষজন তারা সবচেয়ে বড় অভিযোগটি এটি করছেন, তাদের একটি হাসপাতাল নেই। এক্ষেত্রে তাদের ঢাকা বা মাদারীপুর সদরে যেতে হয়। এই বিষয়টি নিয়ে আপনারা আসলে কত দূরে এগোচ্ছেন বা কর্তৃপক্ষের সাথে কথা বলছেন? জি, স্বাস্থ্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই উপজেলায় আমাদের কোনো নিজস্ব স্বাস্থ্য কমপ্লেক্স নেই। আমরা কমিউনিটি ক্লিনিকে, ইউনিয়ন পর্যায়ে কমিউনিটি ক্লিনিক রয়েছে, সেখান থেকেই আমাদের সেবা দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে। এবং যেহেতু এখানে কোনো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেই, এখানে নিয়মিত কোনো ডাক্তারও নেই, এজন্য তারা উপজেলাবাসী তারা চিকিৎসার জন্য সাধারণত মাদারীপুর জেলা কালকিনি উপজেলায় যান এবং মাদারীপুর সদরে যান। তো আমরা আমাদের সীমিত সামর্থ্যের মধ্য থেকে কমিউনিটি ক্লিনিকগুলো যতটুকু সচল রাখা যায়, জনগণকে যতটুকু সেবা দেওয়া যায় সেই
বিষয়ে আমরা ব্যবস্থা গ্রহণ করেছি, আমাদের উদ্যোগ চলমান আছে। 4 বছর অতিক্রম করেছে, আপনারা উপজেলা হয়েছে। আসলে বাধার জায়গাটা কোন জায়গায়, কোন জায়গাটা এখনো কাজের ধীরগতি রয়েছে? মানুষের অভিযোগ তো পরের বিষয়, আসলে তাদের প্রতিষ্ঠানগুলোই তারা এখন পর্যন্ত পাচ্ছেন না। এ বিষয়ে আমাদের বাধা বলতে যেটা আমি প্রথমেই বললাম যে আমাদের উপজেলার অফিসগুলো নেই। তো সেক্ষেত্রে যদি উপজেলার অফিসাররা এখানে নিয়মিত অফিস করেন তাহলে সেখানে তারা জনগণের যে সমস্যা রয়েছে সেগুলো সম্বন্ধে সরাসরি জানতে পারবেন। সেগুলো তারা সরকারের কাছে, যেহেতু তারা সরকারি চাকরি করেন, তারা সেই বিষয়গুলোকে সরকার পর্যন্ত পৌঁছাতে পারবেন এবং সেই আঙ্গিকে সরকার হয়তো পরবর্তী ব্যবস্থাগুলো গ্রহণ করবে। অবকাঠামোগতভাবে কিছু দুর্বলতা রয়েছে, সেগুলা নিশ্চিত করার ক্ষেত্রে বা সেগুলো প্রতিষ্ঠা করার ক্ষেত্রে বাজেটের স্বল্পতা কিছু রয়েছে। আমরা যখন যেটা প্রয়োজন পড়ছে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করছি, এই বিষয়ে অবহিত করছি। তারা সময় সময় সেসব বিষয়ে আমাদের সাথে যোগাযোগ রক্ষা করছেন। কত বছরের ভিতরে তারা একটি স্বস্তিদায়ক উপজেলা পেতে পারে বলে আপনি মনে করছেন? হ্যাঁ জি, এটা একটি আসলে কঠিন প্রশ্ন। এটা এই মুহূর্তে মানে যেহেতু নতুন উপজেলা, আপনারা সবাই জানেন সব কিছুরই শুরু আছে, এটাও হবে, কিন্তু নির্দিষ্ট করে আসলে বলা সম্ভব না যে কত দ্রুত এটা হবে। তবে আমরা সর্বোপরি আমাদের সরকারি, আমরা যারা চাকরি করি, আমাদের জায়গা থেকে যতটুকু করণীয় যেন জনগণ দ্রুত তাদের মৌলিক অধিকারগুলো বা মৌলিক সেবাগুলো পান, সে উদ্দেশ্যে আমরা আমাদের কার্যক্রম গ্রহণ করেছি, সেগুলো সবই চলমান আছে। আসলে উপজেলা শিক্ষা অফিসার এবং মাধ্যমিক শিক্ষা অফিসার তারা নতুন মাত্র 1 সপ্তাহ হচ্ছে তারা যোগদান করেছেন। তো এইভাবে আশা করছি পর্যায়ক্রমে সকলে একে একে যোগদান করবেন, সেই অফিসগুলো সৃজন হবে এবং সাধারণ জনগণ সেই অফিসগুলো থেকে সেবা পাবেন। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমরা আগামীকাল একই জেলার কালকিনি উপজেলায় থাকব। ডিবিসি এক্সপ্রেসের সাথেই থাকুন। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।